জাতীয় বাজেট এই শব্দটা শুনলেই কেমন যেন মাথাটা ঘুরে যায়, তাই না? খালি বড় বড় সংখ্যা আর কঠিন কঠিন সব টার্মস। কিন্তু ব্যাপারটা যদি আসলে অতটা জটিল না হয়, চলুন আজ আমরা এই বাজেটের রহস্যটা একদম সহজ করে জেনে নিই। তো চলুন শুরু করা যাক। আর শুরুতেই একটা বেশ বড়সড় ধাঁধা। আচ্ছা, একটা প্রশ্ন। প্রায়ই তো শোনা যায় যে আমাদের দেশের অর্থনীতি বিশাল বড়, কিন্তু সরকারের বাজেটটা তার তুলনায় এত ছোট দেখায় কেন? এই ফারাকটা কেন বলুন তো? একবারই সংখ্যাগুলোর দিকে তাকানো যাক। দেখুন, দেশের মোট আয় বা জিডিপি প্রায় 400 লক্ষ কোটি টাকা, আর সরকারের বাজেট মাত্র 55 লক্ষ কোটির আশেপাশে। মানে একটা বিশাল ফারাক, তাই না? এইখানেই তো আসল ব্যাপারটা লুকিয়ে আছে। ব্যাপারটা বুঝতে হলে চলুন একটা পরিবারের কথা ভাবি। ধরুন একটা বড় পরিবার, যেখানে সবাই আয় করে। এই সবার আয় মিলিয়ে যা হয় সেটাই হলো দেশের জিডিপি। আর বাজেটটা কি? বাজেট হলো শুধু ওই পরিবারের কর্তার, মানে সরকারের নিজের আয় আর খরচের হিসাব। সরকার তো আর দেশের সবার টাকা নিজের পকেটে ঢোকায় না, তাই না? ওটা শুধু সরকারের নিজের ভাগের টাকা। বেশ, তাহলে এখন প্রশ্ন হলো, সরকারের এই টাকাটা আসে কোত্থেকে আর যাই বা কোথায়? এই আয়-ব্যয়ের খেলাটা বুঝতে পারলেই বাজেটটা পরিষ্কার হয়ে যাবে। চলুন দেখে নেওয়া যাক। এখানে একটা বেশ মজার জিনিস আছে। সরকারের টাকার থলিটা ভরে কিভাবে? দেখুন, একটা বড় অংশই আসছে আমাদের আপনার দেওয়া ট্যাক্স থেকে। মানে আমরা যখন কিছু কিনি তখন যে জিএসটি দিই, বা বড় বড় কোম্পানিগুলো যে কর্পোরেট ট্যাক্স দেয় সেখান থেকে। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, আয়ের প্রায় 4 ভাগের 1 ভাগই আসছে ধার করে, মানে ঋণ করে। আচ্ছা, টাকা তো এলো, এবার খরচটা কোথায় হয়? দেখুন, খরচের একটা বিশাল অংশ, প্রায় 20% চলে যাচ্ছে আগের করা ধারের সুদ মেটাতেই। ভাবা যায়, বাকি টাকাটা দিয়ে কি হচ্ছে? রাজ্যগুলোকে তাদের ভাগ দেওয়া হচ্ছে, নতুন রাস্তাঘাট বানানো হচ্ছে, আর পেনশন বা বিভিন্ন ভর্তুকির মতো সামাজিক কাজে খরচ হচ্ছে। কিন্তু যখন খরচের হিসাবটা আয়ের থেকে বেশি হয়ে যায়, তখনই তো শুরু হয় ঘাটতির গল্প। চলুন সেই গল্পটাই এবার শোনা যাক। এই যে আয় আর ব্যয়ের মধ্যে ফারাক, অর্থনীতির ভাষায় একেই বলে ফিস্ক্যাল ডেফিসিট। মানে সোজা কথায়, যা আয় তার চেয়ে খরচ বেশি। ব্যাপারটা আরও সহজ করে বোঝার জন্য চলুন একজনের গল্প শুনি। ধরা যাক তার নাম রাহুল। রাহুলের মাসের আয় হলো 10,000 টাকা, কিন্তু তার মাস গেলে খরচ হয়ে যায় 12,000 টাকা। তাহলে তার ঘাটতি কত হলো? একদম সোজা হিসেব, 2,000 টাকা। তো এই বাড়তি 2,000 টাকার রাহুল কোত্থেকে জোগাড় করবে? হ্যাঁ, ঠিকই, তাকে ধার করতে হবে। আমাদের সরকারের গল্পটাও কিন্তু ঠিক এই রকমই। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আছে, ধার করা মানেই কি খারাপ? সব ঋণই কি খারাপ হয়? চলুন ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। ব্যাপারটা এরকম, ধরুন একজন লোন নিয়ে একটা দামি ফোন কিনল, যার কোনো আয় নেই। এটা হলো এক রকমের ধার। আর একজন লোন নিয়ে একটা ব্যবসা শুরু করলো, যেটা থেকে ভবিষ্যতে টাকা আসবে। কোনটা ভালো? ঠিক তাই, সরকারের ক্ষেত্রেও তাই। যদি ধার করা টাকা শুধু বেতন বা ভর্তুকি দিতেই চলে যায়, সেটা ভালো লক্ষণ নয়। কিন্তু সেই টাকা দিয়েই যদি নতুন রাস্তা, স্কুল বা হাসপাতাল তৈরি হয়, মানে এমন কিছুতে ইনভেস্ট করা হয় যা দেশের ভবিষ্যতে আয় বাড়াবে, তাহলে সেই ঋণটাকে আমরা ভালো ঋণ বলতেই পারি। আচ্ছা, এত সব তো হলো, কিন্তু আসল কথা হলো, এই সব বড় বড় সংখ্যা, বাজেট, ঘাটতি, এগুলোর সাথে আমাদের প্রতিদিনের জীবনের যোগটা কোথায়? চলুন সেটাই এবার দেখি। দেখুন, এই বাজেটই কিন্তু ঠিক করে দেয় যে মাস গেলে আমাদের মাইনে থেকে ঠিক কতটা ইনকাম ট্যাক্স কাটা হবে, মানে হাতে কত টাকা আসবে। আবার পেট্রোল বা মোবাইল ফোনের দাম বাড়বে না কমবে, সেটাও কিন্তু বাজেটের উপরই নির্ভর করে। শুধু তাই নয়, নতুন রাস্তা বা বড় কোনো প্রজেক্ট হলে যে চাকরির সুযোগ তৈরি হয়, সেটাও বাজেটেরই অঙ্গ। এমনকি আমরা টাকা জমানোর জন্য যে নতুন নতুন স্কিম খুঁজি, সেটাও কিন্তু বাজেটেই ঘোষণা করা হয়। তো সব মিলিয়ে তাহলে আমরা কি বুঝলাম? চলুন পুরো ব্যাপারটাকে এক জায়গায় নিয়ে আসি। আসল কথাটা হলো, বাজেট কিন্তু শুধু একটা শুকনো আয় ব্যয়ের খাতা নয়। এটা আসলে একটা দেশের আয়নার মতো। এই আয়নাতেই ফুটে ওঠে যে একটা দেশ কোন দিকে এগোতে চায়, কোন বিষয়গুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, আর তার ভবিষ্যতের স্বপ্নটা ঠিক কী। শেষ করার আগে এই কথাটা একবার ভাবা যাক। বাজেট আসলে শুধু কিছু সংখ্যা নয়, এটা একটা দেশের ভবিষ্যতের গল্প লেখা হয়। তাহলে প্রশ্নটা হলো, এবারের বাজেটের গল্পটা আমাদের ঠিক কোন ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে? ভাবার বিষয় কিন্তু।